थांनाय 12 अक्ट'बर तां सालो त्रिपुरानो स्मार्ट सिटी स्रामनानो नासिगै गुमते डिस्ट्रिक्टनि उदयपुर जामजरी गामिनि त्रिपुरा ग्रामीण बेंकनि कायसे एटीएम काउंटार खुलक रिजाखा आरो हास्टेनि मन्त्रि अकरा बरम गोनां श्री बिप्लब कुमार देव थांगै एटीएम नो खुलक रिखा आज हालो नतेशा जामजरी कामिओ मुख्यमंत्री आदर्श ग्राम अभियान जामजरी आदर्श ग्राम प्रकल्प पांडा खलाइजाखा पांडाओ हास्टेनि मन्त्रि अकरा बरम गोनां श्री बिप्लब कुमार देव पांडानो जाति कथार मसंगै पांडानो जेंसाय रिखा माननीय मंत्री कृषि व कल्याण डॉक्टर श्री प्रणजित सिंह राय पांडाओ थाङै मानजागैखा पांडाओ तेबो थां मानजागैखा बागमा गुमती जिल्लानि एमएलए श्री बरम गोनां रामपद जमातिया ते आलायदा नारय आकसं फाइदि सोंताबुक पान्दानि किसा तांग बतांग रंनो सोंनायना लायानो ডিগনিটারিদের কাছে আমাদের এই জামজুরি আদর্শ গ্রামের একটা প্রোফাইল দেওয়া আছে। এখানে কি কি কাজ আমাদের আদর্শ গ্রামের অঙ্গ হিসাবে করব বা করতে পেরেছি বা আগামী 2 বছরের মধ্যে কতটুকু করব এটা একটা রূপরেখা আমরা দিতে চেষ্টা করেছি এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে আমরা এই প্রকল্প যখন ডিক্লেয়ার করা হয়েছিল তারপর গ্রাম পঞ্চায়েত লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন সময় আমরা অনেক ধরনের মিটিং করেছি এবং ওই মিটিংয়ে আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি এটার প্রেক্ষাপট এবং একটাই কথা সবচেয়ে গুরুত্ব সহকারে বলেছি আদর্শ গ্রাম বলতে শুধু খালি ইনফ্রাস্ট্রাকচারের আদর্শ হওয়া নয় আদর্শ গ্রাম বলতে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে আদর্শ হতে হবে এখানে যেন দেখা যায় জলের অপচয় যেমন হবে না প্লাস্টিক বর্জন করা হবে এবং সমস্ত যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রকল্পগুলি আছে এগুলি সঠিক পর্যালোচনা এবং এগুলিকে ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে করা 100% আমাদের গোল এর নিচে কোনো কথা নেই 99% নয় 100% মাননীয় মুখ্যমন্ত্রী কথা হচ্ছে আমরা এখানে জানাবো যে আমাদের যে হেলথ ডিপার্টমেন্টের যে একটা আয়ুষ্মান প্রকল্প
এখানের মধ্যে আমরা 188 জন পেয়েছি যাদেরকে কার্ড দেওয়া যায়নি। এটা নিয়ে বিস্তারিতভাবে আলাপ আলোচনা হয়েছিল গত 3-4 দিন আগে যখন মাননীয় এসিএস সাহেব যখন এসেছিলেন। জামজুরি পঞ্চায়েতের জন্য আজকের দিনটি ওই ইতিহাসে লেখা থাকবে। বহু বছর ধরে এই যে রাজ্যের মধ্যে যে সমস্ত পঞ্চায়েত ছিল, এই জামজুরি পঞ্চায়েত একটা অন্যতম পঞ্চায়েত হিসাবে এটা পরিচিত হয়েছিল বহুদিন আগে থেকে। বহু বছর আগে আমার মনে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপিন চক্রবর্তী যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন বিরোধী দলের এই পঞ্চায়েত ছিল। তৎকালীন সময়ে স্বর্গীয় হারাধন ব্যানার্জি মহাশয় এই পঞ্চায়েতের প্রধান হিসাবে দীর্ঘদিন তৎকালীন সরকার পরিচালিত পঞ্চায়েতের থেকে অন্যরকম ভাবে মানুষের জন্য কাজ করে গেছিলেন সেই পঞ্চায়েত। আমার মনে আছে তখন জামজুরিকে অন্যতম শ্রেষ্ঠ পঞ্চায়েত হিসেবে ঘোষণা করেছিলেন। সরকারে থাকার পরেও বিরোধী দলের পরিচালিত এই পঞ্চায়েতকে সেই স্বীকৃতি দেওয়া হয়েছিল। বরাবরই এই পঞ্চায়েতের মানুষ একটা ঐক্যবদ্ধ ভাবে, এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস আছে। কখনো নিজেদের মধ্যে এটা কখনো এই প্রশ্ন আসেনি যে আমরা কোন জায়গায় আছি। এই পঞ্চায়েতের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার একটি পরিবার হিসাবে এখানে ছিলেন, আছেন, এবং আমরা আশা করি আগামী দিনে আপনারা থাকবেন। এবং তার জন্য এই পঞ্চায়েত অন্যতম পঞ্চায়েত। মাঝখানে দীর্ঘদিন এই পঞ্চায়েত তৎকালীন সরকারি দলের থাকার কারণে এখানে বহুদিন এই পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে অনেক অনেক আওয়াজ উঠেছিল। তারপরে পঞ্চায়েতের মানুষ সেদিন বুঝতে পেরে আবারও তারা পরিবর্তন করে দিয়েছিলেন। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই পঞ্চায়েতকে, এতদিনের এই পঞ্চায়েতকে আলাদা স্বীকৃতি উনি দিলেন। এই পঞ্চায়েতকে আদর্শ পঞ্চায়েত গড়ে তোলার জন্য রাজ্য সরকারের সমস্ত দপ্তরের মাধ্যমে এটা অন্যতম পঞ্চায়েত হিসাবে আজকে গড়ে তোলা শুরু হয়ে গেছে। আমাদের বিশ্বাস এই পঞ্চায়েতের মানুষ, এবং আমি স্বীকার করতে হবে এই পঞ্চায়েতের মানুষ আপনারা ভাগ্যবান। ভাগ্যবান বলেই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের এই গ্রামেরই মানুষ, এবং সেটা শুধু এই লক্ষ্যে পঞ্চায়েত নয় যে মুখ্যমন্ত্রী এই পঞ্চায়েতের মানুষ বলে পঞ্চায়েতকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করেছেন। এই ছোট্ট জায়গায় কেউ ভাবার কোনো কারণ নেই। রাজ্য সরকারের আজকের এই 2.5 বছরের সরকার আমরা প্রতিটি গ্রামকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে প্রত্যেক বেরোজগার পরিবারকে রোজগারের রাস্তা নিয়ে যাওয়ার ঘোষণা করেছিলেন, সেদিকে লক্ষ্য করে প্রত্যেকটি পঞ্চায়েতে প্রতিটি পরিবারের কাছে বিভিন্ন দপ্তরের মাধ্যমে যে সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো সরকার দিচ্ছে সেগুলো প্রকৃত গরিবদের বেছে নিয়ে প্রত্যেকটি গরিব পরিবারকে দেওয়ার পরিকল্পনা শুরু হয়ে গেছে। আমার সেই বিশ্বাস, গ্রামে গঞ্জে আমরা যখন যাই তখন এতটুকু অন্তত গ্রামের মানুষের মুখে শুনতে পাই যে না, আমার রোজগারের একটা রাস্তা সরকার করে দিয়েছে। যদিও এর পরিপ্রেক্ষিতে কিছু লোক আছেন যারা এর বিরোধিতা করে সরকারের বদনাম করার চেষ্টা করছে, সেটা তাদের দিকে লক্ষ্য, লক্ষ্য আমাদের গ্রামের মানুষের দিকে। মানুষ কি বলে, মানুষের বক্তব্য কোথায়, মানুষ কি পাচ্ছে, বর্তমান সরকার মানুষের জন্য কি করছে, সেটাই বড় কথা। কিন্তু আমরা ওই জায়গায় নির্দিষ্ট ভাবে বলতে পারি শুধু জামজুরি পঞ্চায়েত নয়, জামজুরি পঞ্চায়েতের মতো আগামী দিনে সরকারের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিটি গ্রামকে এই পর্যায়ে সাজিয়ে তোলা, মানুষকে স্বনির্ভরতার মধ্যে এনে নিয়ে যে পরিকল্পনা, যে যোজনা চলছে, সেটা আমরা অতি শীঘ্রতা লক্ষ্যে পৌঁছাবার আমরা আশা করি।
দপ্তর শ্রী পবন সিংহ রায় মহোদয়ের হাতে তুলে দিচ্ছেন জামজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত দাস এবং উপপ্রধান শেফালী সূত্রধর। শ্রী রামপদ জমাতিয়া মহোদয়ের হাতে আদর্শ গ্রামের প্রতিচ্ছবি। মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম অভিযান চালিয়েছেন জামজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত দাস এবং উপপ্রধান শেফালী সূত্রধর। জামজুরি পঞ্চায়েতের উন্নয়ন তহবিল থেকে নির্মিত দোকান ঘরের চাবি তুলে দেওয়া হবে শ্রী আশিস বর্ধন মহাশয়ের হাতে এবং জামজুরি ট্যাক্সের পক্ষে জয়েন্ট লাইবিলিটি গ্রুপের গ্রুপ লিডার রত্নারানী সিংকে এটিএম এবং পাসবুক প্রদান করা হবে। আমরা একে একে অনুরোধ করছি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের tabuk pandago koklam narakha hasteri মন্ত্রী okra বরম গনাং শ্রী বিপ্লব কুমার দেব। যেটা জামজুরি, এখানে আমার জন্ম হয়েছে। অনেকদিন পর আমি আপনাদেরকে দেখলাম। এখানে হয়তোবা অনেকে মনে হতে পারে যে আমার খেয়াল নেই বা ভুলে গেছি, তেমন নয়। আমি একটা মানুষের চেহারা দেখে বলতে পারি কি হয়তোবা এখন একটু বড় হয়ে গেছে, কিন্তু বাবার নাম জিজ্ঞাসা করলে বুঝি যে ওনার ছেলে, ওনার মেয়ে। আমি অত্যন্ত গর্বিত যে আপনাদের মাঝখান থেকে আমি বেরিয়েছি পুরার সবচেয়ে বড় দায়িত্বে কাজ করার সুযোগ পেয়েছি। আমাকে এখানে অনেক লোক আছে, জামজুরি, এমন জামজুরি, রাজধানীগড়, বৈষ্ণবচর, গাংপিরা, মোড়াপাড়া, পালাটানা, খিলপাড়া, আপ টু রমেশমেরি, ওইদিকে কাকরাও। মুখ্যমন্ত্রী হওয়ার আগেও জামজুরির ছেলে হিসাবে আমাকে মানুষ ছিল। বন্ধুরা, অনেকদিন পর আপনাদের মাঝখানে আসার সুযোগ হয়েছে। মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার তার মাধ্যমে আদরণীয় বিপ্লব ঘোষ মহোদয় আমাকে মাঝে মাঝে বলতেন, বলে আপনি তো এখান থেকে জন্মগ্রহণ করেছেন, এই গ্রামের জন্য কিছু চিন্তা করুন। আমি সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করি মোদীজির মনে। তাই আলাদাভাবে আমার জন্মভূমি বলে দেখা, সেটা আমার মধ্যে একটু দ্বন্দ্ব সৃষ্টি করে। কিন্তু পরবর্তী সময় পুরো রাজ্যতে আরো আদর্শ গ্রাম আমরা করার পরিকল্পনা নিয়েছি, শুধু গ্রাম জামজুরি একাই নয়। তখন জামজুরিতে চলে এসেছি। আর জামজুরির অধিকার রয়েছে আমার উপর, সেই অধিকারকে তো দিতেই হবে। বন্ধুরা, জামজুরি অনেক পুরনো গ্রাম।
আদর্শ গ্রাম তৈরি হতে গেলে যে যে প্যারামিটারগুলো লাগে বা প্রয়োজন, রাজ্য সরকার সেই দিশাতে কাজ শুরু করেছে। সেই কাজগুলো কি? পরিকাঠামোগত উন্নয়ন, জলসেচের সম্প্রসারণ, কৃষি ও কৃষকের উন্নতি, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য পানীয় জলের সুযোগ, মৎস্য পশুপালন উদ্যান চাষের মাধ্যমে আয় বৃদ্ধি, স্বনির্ভরতার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা, কৌশল বিকাশ, পরিচ্ছন্নতা ও স্বচ্ছন্দতা, সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ গ্রহণ, যেমন স্বাস্থ্য, কৃষি, সমাজ কল্যাণ, খাদ্য, গ্রামোন্নয়ন, পশুপালন, মৎস্য চাষ আর বাণিজ্য দপ্তর ইত্যাদি, ব্যাংকের মাধ্যমে সহজে ঋণ প্রদান, স্বাবলম্বী করে তোলা, কেন্দ্রীয় প্রকল্পের সঠিক রূপায়ণ। এগুলি হচ্ছে মূল মন্ত্র আদর্শ গ্রামে। এখন জামজুরি কি পেতে চলছে? জামজুরিতে কি হবে? অনেকের মনে প্রশ্ন, কি বলবে আজকে মুখ্যমন্ত্রী, কি বলবে আমাদের ছেলে, কি বলবে আমাদের ভাই? প্রত্যেকের চেহারার মধ্যে একটা প্রশ্ন আছে। রমেশমণি থেকে জামজুরি পর্যন্ত রাস্তার দুই ধারে সৌন্দর্যকরণ হবে। রমেশমণি থেকে জামজুরি পর্যন্ত রাস্তার দুই ধারে সৌন্দর্যকরণ করা হবে, ফুলের বাগান লাগানো হবে, তার ব্যারিকেড দেওয়া হবে, তার যোজনা তৈরি করা হয়েছে। বৈষ্ণবচর থেকে জামজুরি পর্যন্ত গোমতী নদীর পাড়ে ভূমিক্ষয় রোধ করতে বাঁশ গাছের চারা রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 2020-21 অর্থ বছরে 10.21 কিলোমিটার পাকা পিচের রাস্তার ধাপে ধাপে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। রমেশমণি থেকে জামজুরি পর্যন্ত রাস্তার প্রশস্তীকরণ, ডাবল লেন করার বিষয়ে পূর্ত দপ্তরের সমীক্ষার কাজ শুরু হয়েছে। বর্তমানে 5টি লিফট ইরিগেশন চালু থাকলেও আরো 2টি অতিরিক্ত পাম্প সেটের প্রয়োজনীয়তা রয়েছে। নতুন একটি ডিপ টিউবওয়েলের প্রয়োজনীয়তা বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। সেচের সুবিধার জন্য খিলপাড়া এবং জামজুরি ছড়ার সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। জল সম্পদ দপ্তর এই বিষয়ে প্রয়োজনীয় সমীক্ষা চলছে। পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর জামজুরিতে একটি নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে। পঞ্চায়েতে জায়গা চিহ্নিত করবে এবং 2020-21 অর্থ বছরে তা সম্পন্ন হবে। হর্টিকালচার দপ্তর 2টি গ্রিন হাউস কাল্টিভেশন সাফল্যের সাথে সম্পন্ন করেছে, আরও 2টির জন্য দপ্তর উদ্যোগ নেবে। জামজুরিতে সারা বছরই ভালো ফসল উৎপন্ন হয়। আলু, ফুল এবং ফলের মধ্যে আম, কলা, তরমুজের ফসল হয়, সেদিকে দপ্তর নজর দেবে। উৎপাদনের পাশাপাশি বাজারজাত করার দিকেও নজর দেওয়া হয়েছে, যাতে কৃষক উৎপাদিত ফসলের ন্যায্য দাম পেতে পারে। মৌমাছি পালনের একটি প্রকল্প হর্টিকালচার দপ্তর জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। জামজুরিতে বর্তমানে যে হেলথ সাব সেন্টার রয়েছে সেটি বাঁশের তৈরি। পঞ্চায়েতের পক্ষ থেকে নতুন জায়গা স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হয়েছে। দপ্তর নতুন সাব সেন্টার নির্মাণের জন্য পদক্ষেপ নেবে। জামজুরিতে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পূর্ত দপ্তরে জানিয়েছে, যাতে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। আর আমি আজকে এখান থেকে ঘোষণা করছি, জামজুরি স্কুলকে নতুনভাবে তৈরি করা হবে। তার জন্য 5.5 কোটি টাকা থেকে 6 কোটি টাকা ব্যয়ে নতুন বিল্ডিং নির্মাণ করে দেওয়া হবে। আর তার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের মাঠে স্পোর্টস গ্যালারি নির্মাণের জন্য শিক্ষা দপ্তর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে আলোচনা করে কার্যকর করার উদ্যোগ নিয়েছে। স্টেডিয়ামও হবে আর নতুন স্কুল বিল্ডিং সমস্ত কিছু করে দেওয়া হবে। জামজুরি গাঁওসভায় প্রায় প্রত্যেক বাড়িতেই বিদ্যুতের সংযোগ রয়েছে। মৎস্য চাষের জন্য জলাশয় খনন এবং প্রজনন এবং সে সমস্ত জলাশয় রয়েছে তাদের পুনরায়
কম্পোজিট ফার্মিং এর সাথে যুক্ত করা হবে। একই সাথে যাতে মৎস্য চাষ, হাঁস পালন, জলসেচ, সৌন্দর্যকরণ, হ্যাচারি চালুর মাধ্যমে রোজগার সুযোগ সৃষ্টি করা যায় সেই বিষয়ে নজর দেওয়া হবে। বন্ধুরা, জামজুরি এক সাইডে এবং মাতাবাড়ি সহ মুরাপাড়া সহ যে সুখসাগর জলা রয়েছে সেটা আমাদেরকে বড় রোজগার দিতে পারে। আমি আগেও কাকরামণি দুর্গাপূজার সময় বলেছিলাম, সরকার উদ্যোগ নিয়েছে, আপনাদের সহযোগিতা চাই। পুরো সুখসাগর জলাকে সরকারি খরচাতে আমরা মৎস্য চাষের জন্য আদর্শ অঞ্চল হিসাবে তৈরি করতে চাই। কোঅপারেটিভের মাধ্যমে যাদের যাদের মালিকানা রয়েছে সুখসাগর জলাতে, তারা একত্রিত হয়ে একটা কোঅপারেটিভ তৈরি করে সরকারের কাছে প্রস্তাব পেশ করা, ও সরকারের কাছে প্রস্তাব পেশ করে সরকার খরচা করে সমস্ত পুষ্করিণী তৈরি করে দেবে, তার পোনার ব্যবস্থা করে দেবে, এবং তাতে যাতে বড় ইকোনমি তৈরি হতে পারে। মাছ চাষের মাধ্যমে সবচেয়ে বেশি রোজগার করতে পারা যায়। ধান চাষে যে রোজগারটা হয় তার 10 গুণা 15 গুণা বেশি রোজগার হয়। ও সেটা জমির মালিকানা হিসাবে যার কাছে 1 কানি রয়েছে তো সেই হিসাবে তার কাছে পার্সেন্টেজ যাবে, যার কাছে 2 কানি জমি রয়েছে সেই হিসাবে তার কাছে পার্সেন্টেজ যাবে। আর এই পদ্ধতিতে সুখসাগর জলা আমরা প্রথম প্রয়োগ করতে চাইছি। তাতে এই অঞ্চলের ইকোনমি আমূল পরিবর্তন হবে, আমূল পরিবর্তন হবে। আজকে আমি গর্ব করি আমার জামজুরিতেই, যেখানে আমি প্রথম গিয়ে ফিশ অ্যাকোয়ারিয়াম যেটা দেখে আসলাম, পরিদর্শন করলাম। 4 বছর আগে হায়দ্রাবাদে একটা সেমিনার হয়েছিল ফিশারি ডিপার্টমেন্টের, ইন্টারন্যাশনাল সেমিনার। সেখানে আলোচনা ক্রমে বেরিয়ে এসছে যে ত্রিপুরা হচ্ছে অ্যাকোয়ারিয়াম ফিশ উৎপাদন করার আদর্শ আবহাওয়া। আমরা ভারতবাসী, আমরা বাইরে থেকে অ্যাকোয়ারিয়ামের যে ফিশ সেগুলো আমদানি করি। কোথা থেকে? সিঙ্গাপুর থেকে, থাইল্যান্ড থেকে। অথচ ত্রিপুরা তার আদর্শ আবহাওয়া, আর তার প্রমাণ এই বর্ধনবাড়িতে আমার বোন মাত্র 2 মাস হয়েছে সে অ্যাকোয়ারিয়াম ফিশ প্রোডাকশনে সক্ষম হয়ে গেছে। কারণ ত্রিপুরার আবহাওয়াটাই তেমন। আজকে জামজুরি থেকে আগরতলা শহরে, উদয়পুর শহরে, এবং এই জন বেশি দূর নয়, যখন ত্রিপুরার প্রত্যেকটি গ্রামে বোনেরা, ভাইয়েরা এই অ্যাকোয়ারিয়াম ফিশের প্রোডাকশন শুরু করবে, তো ত্রিপুরাতে বড় মাত্রায় রোজগার আসবে, বড় মাত্রায় রোজগার আসবে। আমাকে আমার সেই বোন বলছিল, বলে অ্যাকোয়ারিয়ামে যদি ফিশ রাখা হয় তাহলে এমনিতেও মানা যায় যে বাড়িতে সুখ শান্তি লক্ষ্মী থাকে। সুখ শান্তি এবং লক্ষ্মী থাকে, তার মানে মানসিকভাবে শান্তি আমরা পাই, আর সঙ্গে সঙ্গে রোজগার। রোজগার ত্রিপুরা হাব হতে পারে অ্যাকোয়ারিয়ামে। সিঙ্গাপুর থেকে আনার কি দরকার? থাইল্যান্ডে যাওয়ার কি দরকার? এখান থেকে আমরা পুরো ভারতবর্ষে রপ্তানি করতে পারি। 4 বছর আগে যে স্বপ্নটা আমি দেখেছিলাম, ফিশারের ডিনকে বলেছিলাম, আজকে আমি আমার জন্মভূমিতে সাকার হতে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আর তার সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন ত্রিপুরা করছে, বিরাট পরিবর্তন। হয়তোবা আপনারা অনেকে বোঝেন বা অনেকে অনুভব করতে পারছেন না। কি পরিবর্তন? আমি সারা ভারতবর্ষ ঘুরেছি, ভারতবর্ষের বাইরে ইউরোপেও গিয়েছি। শুধু ত্রিপুরা রাজ্য একটা রাজ্য
আর এক সময় ওয়েস্ট বেঙ্গলে কিছুটা তার আভাস ছিল। মানুষের জন্ম হলেই একটা মানসিকতা তৈরি করে দেওয়া হতো যে একটা সরকারি চাকরি পেতে হবে, এটাই জীবনের শেষ কথা। কিন্তু নর্থ ইস্টের যদি মেঘালয় চলে যায়, মিজোরাম চলে যায়, সিকিমে চলে যায়, অরুণাচলে চলে যায়, নাগাল্যান্ডে চলে যায়, এমনকি আসামে চলে যায়, তাও মধ্যে এই মানসিকতা থাকে। প্রত্যেকের মধ্যে মানসিকতা থাকে স্বনির্ভর হওয়া, আত্মনির্ভর হওয়া। আর পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, সেগুলোর মধ্যে তো মানুষ ছোটবেলা থেকে সে মানসিকতা তৈরি করে দেয় যে আমরা স্বনির্ভর হব আর অন্যকে রোজগার দেব, স্বাভিমানী মানসিকতা তৈরি করা, সেই দিশাতে ত্রিপুরা কাজ করছে। আমাকে বলা হচ্ছিল ওই বোনের বাড়িতে মশরুমের চাষও করা হয়, পোলট্রিরও চাষ রয়েছে। তো বলছে মশরুম এখানে জামজুরিতে অনেক জায়গাতে লোক করছে, চাষ হচ্ছে, বেশি হয়ে গেলে দাম পাচ্ছি না। তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন, যদি মিড ডে মিলের মধ্যে যদি মশরুম দেওয়া হয় তাহলে এগুলো বিক্রি হতে পারে। এখানে সেক্রেটারি এডুকেশন বসে আছে সোমেয়া গুপ্তাজি, আমি এখান থেকেই ওনাকে বলবো এই বিষয়টা দেখার জন্য যে মিড ডে মিলের মধ্যে যদি আমরা মশরুম দিতে পারি, তার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ভিটামিনস রয়েছে। আমার ভাই বোনেরা বিভিন্ন জায়গায় যেভাবে মশরুমের চাষ করছে, তারা যাতে সেটা বাজারজাত করে একটা স্থায়ী কোনো জায়গায় বিক্রি করার রাস্তা পেতে পারে, তার ব্যবস্থা করা। বন্ধুরা, এক সময় আমি মশরুম প্রথম দেখেছি দিল্লিতে, ত্রিপুরাতে আমি মশরুম দেখিনি। আর আজকে আমার গ্রামের মধ্যে মশরুম চাষ হচ্ছে ঘরে ঘরে। এটাকে বলে পরিবর্তন। মানুষ স্বাভিমানী হতে চাইছে, নিজে রোজগার করতে চাইছে, তবেই দেশ পরিবর্তন হয়, তবে রাজ্যের পরিবর্তন হয়। মানুষ যখন নিজে রোজগার করতে পারে তখন গিয়ে রাজ্যের আর্থিক স্থিতির পরিবর্তন হবে। সরকারি চাকরি তো হবে, সেটা একটা ব্যবস্থা, কিন্তু কোন রাজ্য যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, স্বাভিমানী রাজ্য হতে হয়, স্বনির্ভর রাজ্য হতে হয়, তো নিজেকেও স্বনির্ভর তৈরি করতে হয়, সেই মানসিকতা তৈরি করতে হয়। আজকে ত্রিপুরাতে সেই মানসিকতা তৈরি হয়েছে বন্ধু। 2.5 বছরের মধ্যে সেই মানসিকতা তৈরি হয়েছে। পরনির্ভরশীলতা থেকে আমরা বেরিয়ে এসেছি, পরশ্রী কাতরতা থেকে বেরিয়ে এসেছি। আজকে কোন নেতার বাড়ি থেকে ভিড় করতে হয় না।